হ্যাঁ, ফাইজলাইন শুরু করো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি সাক্কার মুস্তাক, মেম্বার আইট্রিপল জাস স্টুডেন্ট ব্রাঞ্চ, থাকছি আজকের ইভেন্ট এর হোস্ট হিসেবে। আজকের ইভেন্ট 45MT থিসিস টক সিরিজের টক 03, টাইটেল ফ্রম সার্কিট টু এআই আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ হেডেড। আজকের এই টক 03 পর্বটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন, ডক্টর ইঞ্জিনিয়ার স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ট্রিপলি বিভাগ, জাস্ট। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অ্যাডভাইজার ডক্টর মেহেদী হাসান জুয়েল স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ট্রিপলি বিভাগ, জাস্ট। আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের এই 45MT থিসিস টক সিরিজের তৃতীয় পর্বে স্পিকার হিসেবে থাকছেন সুদীপ্ত দাস গুপ্তা ভাই। সুদীপ্ত ভাই ট্রিপলি ডিপার্টমেন্ট জাস্টের 16-17 সেশনের স্টুডেন্ট ছিলেন। ভাই গ্রাজুয়েশন শেষ করে নিউরাল সেমিকন্ডাক্টরে সোলার ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট অ্যান্ড ডিজাইনার হিসাবে ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউএসএ তে পাড়ি জমান। ইউএসএ নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন এবং বর্তমানে পিএইচডি করছেন। আজকের এই 45MT থিসিস টক সিরিজের তৃতীয় পর্বে স্পিকার হিসাবে ভাইকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আজকের মূল সেশন শুরুর আগে অডিয়েন্সের প্রতি অনুরোধ থাকবে সকলে মাইক্রোফোন মিউট রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্স ব্যবহার করবেন। মূল সেশনের পরে একটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে। তাছাড়া কিউএনএ সেশনের পরে কুইজ কম্পিটিশন থাকবে, তাই আমরা মনোযোগ সহকারে ভাইয়ের সেশনটিতে অংশগ্রহণ করব। সেশন চলাকালীন সময়ে চ্যাট বক্সে একটি পার্টিসিপেন্ট ফিডব্যাক গুগল ফর্ম থাকবে, সকলে গুগল ফর্মটি পূরণ করবেন। আপনাদের দেওয়া ইমেইলে পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রেরণ করুন। আমি আর কথা না বাড়িয়ে সেশনটি হস্তান্তর করছি আজকের স্পিকার সুদীপ্ত ভাইয়ের কাছে। ভাইকে অনুরোধ করছি মূল আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে এই সুন্দর সেশনটি আয়োজন করার জন্য। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আমজাদ হোসেন, ডক্টর মেহেদী জুয়েল স্যারকে। আর কোন স্যার কি জয়েন করছে? না ভাইয়া, আমাদের ম্যাম আসার কথা ছিল, ম্যাম একটু ব্যস্ত আছে। আচ্ছা, আইট্রিপলি জাস্ট অ্যাটলিস্ট শুরু হয়েছে, কাজকর্ম করতেছে, খুবই ভালো। এটা আমরা অনেক আগে থেকে চেষ্টা করছিলাম করার জন্য, পরে ব্যাটে বলা হয় নাই, তাই আমরা করতে পারি নাই। পরবর্তীতে জুনিয়ররা করছে, সো এর জন্য ওরা ধন্যবাদ পাওয়ার যোগ্য আর কি। সো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে ফিরে আসি। আমরা ফাহিম আমাকে বলছিল যে আসলে বর্তমান রিসার্চ ডিরেকশন বা সবাই ইলেকট্রনিক্স ভিএলএসআই নিয়ে কাজ করতে চায়, সো এর জন্য কিছু গাইডলাইন দেওয়ার জন্য। আমি ভিএলএসআই কোম্পানিতে অন্য একটা ডিপার্টমেন্টে চাকরি করছি, নিউরাল সেমিকন্ডাক্টরে। সো আমি ওখানে অন্য টিমের সাথে কথা বলে যতটুকু দেখছি বা যতটুকু জানছি ওইটুক থেকেই বলবো। বর্তমানে বাংলাদেশের ভিএলএসআই সেক্টরটা কেমন আছে আমি জানি না। সো ওখানে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে একটা অদৃষ্ট সিন্ডিকেট আছে ইউনিভার্সিটি ওয়াইজ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের, কারণ আমরা 35টা ছেলেপেলে বের হই আমাদের জাস্ট থেকে, আর বড় বড় ইউনিভার্সিটি গুলা 190 জন 180 জন বের হয়। সো আমরা পাঁচ ব্যাচ বের হওয়ার পরে যে পরিমাণ অ্যালামনাই হবে, ওরা এক ব্যাচে এই পরিমাণ অ্যালামনাই বের হয়ে যায়। সো ওদের এরকম একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায় অদৃশ্যভাবে। সো যাই হোক, এসব নিয়ে তোমরাও বুঝে যাবা যখন জব সেক্টরে আসবা। বাংলাদেশের সেক্টরটা এরকমই। তো তারপর আমি হচ্ছে ইউএসএ চলে আসি মাস্টার্স করার জন্য। আমার মাস্টার্সের ডিফেন্স হচ্ছে ডিসেম্বরে। এর মধ্যে আমি আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন হিসেবে জয়েন করতেছি এমবিএ নেক্সট মান্থ থেকে আমি অনেক বিজি হয়ে যাবো। আইট্রিপলি আমাকে যে
আরেকটা ছেলে রিচ করছিল একটা সেশন করার জন্য, আমি জানি না ওই সেশনটা করার টাইম পাবো কিনা। তো ট্রেডিশনাল যে কোর এরিয়া গুলো ছিল রিসার্চের, এগুলো ছিল পাওয়ার সিস্টেম, এনার্জি, ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইস। ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইসের মধ্যে পাওয়ার ইলেকট্রনিক্স আর ভিএলএসআই দুটোই ছিল, এখনো আছে। এই দুইটাতে এখন হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম দিয়ে কাজ করা যাচ্ছে। আগে কমিউনিকেশন নেটওয়ার্কিং এগুলো ছিল, এখনো আছে, তবে কমিউনিকেশন এখন হচ্ছে পুরোপুরি আরএফ আর হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনে চলে গেছে। এরপর কন্ট্রোল এন্ড অটোমেশন, আগে শুধুমাত্র পিএলসি বা অন্যান্য যেগুলো ছিল এগুলাতে কাজ করতো। বর্তমানে এই জায়গাটাতে মেশিন লার্নিং, এআই চলে আসতেছে, প্লাস এগুলার অ্যাপ্লিকেশনে যাচ্ছে। কন্ট্রোল এন্ড অটোমেশন এগুলা পুরোপুরি মানে মানুষের ব্যবহারযোগ্য কিভাবে করা যায় এই সিস্টেমে চলে আসছে। আমি একটা ভিডিও রাখছি, এটা দেখাবো। আমি যদি ভুলে যাই ফাহিম আমাকে মনে করাবো ওই ভিডিওটা প্লে করার জন্য। আর সিগন্যাল প্রসেসিং এর যে ব্যাপারটা, সিগন্যাল প্রসেসিং এর ইস্যুটা যাচ্ছে হচ্ছে এখন ইয়েতে বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং, তারপর হচ্ছে ভাইব্রেশন অ্যানালাইসিস, সাউন্ড অ্যানালাইসিস, অডিও মিক্সিং এন্ড সামথিং লাইক দ্যাট। এরকম একটা ট্র্যাডিশনাল থেকে ওই পাশে অ্যাপ্লিকেশনে যাচ্ছে এই ফিল্ডটা। তারপর হচ্ছে এই যে পাওয়ার সিস্টেমটা শিফট হয়ে সাস্টেনেবল এনার্জিতে আসতেছে, উইন্ড এনার্জি, অশেন এনার্জি, তারপর হচ্ছে সোলার তো আছেই, সোলার আগেও ছিল এখনো আছে, এগুলোতে যাচ্ছে। আর স্মার্ট গ্রিড এগুলোতে ঢুকতেছে। আর আর্টিফিশিয়াল এআই হচ্ছে, এআই ত্রিপলিতে কিভাবে ঢুকতেছে, যেমন ভিএলএসআই জিনিসটা হচ্ছে পুরোপুরি ইয়েতে ছিল, অ্যালগোরিদম বেস ছিল, এগুলা সবকিছু হচ্ছে মানে হাতে করা লাগতো, একটা সময় ম্যানুয়ালি করা লাগতো। এখন এগুলোর জন্য হচ্ছে পাইথনে ইয়ে আছে, লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি অনুযায়ী লিখে দিলেই মানে 2-3 দিন, মানে ওই প্রোগ্রামটা 2-3 দিন ধরে রান করে, তারপর হচ্ছে একটা এস্টিমেটেড মানে ইয়ে চলে আসে, রেজাল্ট চলে আসে, এবং ওই রেজাল্ট অনুযায়ী পরবর্তী আগানো যায়। সো আগে যে জিনিসটা খাতায় করা লাগতো ওটা এখন এভাবে নাই। আর কোয়ান্টাম এন্ড ন্যানো ইলেকট্রনিক্স এগুলাও অ্যাপ্লিকেশন বেস, লাইক ন্যানো ইলেকট্রনিক্স এর এটা ন্যানো পার্টিকেল, যে ফার্টিলাইজার ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ফোটনিক্স এর বিভিন্ন কাজকর্ম এই দিকে যাচ্ছে। বায়োমেডিক্যাল ডিভাইস, বায়োমেডিক্যাল সিগন্যাল, বায়োমেডিক্যাল ডিভাইসটা অনেকটা হচ্ছে ওই যে মানে মিনিয়েচার পিসিবি। এই যে এখানে যে 3 নাম্বার ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা মানুষের হাতের উপরে খুবই মিনিয়েচার পিসিবি তৈরি করা হচ্ছে, যেটা মানুষের শরীরে হচ্ছে ইমপ্লান্ট করা যাবে, এরকম একটা ব্যাপার। সো এই জায়গা থেকে যে সিগন্যালটা আসবে, এই সিগন্যালটা আবার হচ্ছে বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং এ পড়তেছে। সো বায়োমেডিক্যাল ডিভাইসে সো ফেব্রিকেশন একটা সেক্টর, ইমপ্লিমেন্ট একটা সেক্টর, বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং একটা সেক্টর। সো এখানে 3টা সেক্টর যাচ্ছে। আর রোবোটিক্স অটোনোমাস সিস্টেমে হচ্ছে রোবটটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ অটোমেশনে ব্যবহার হচ্ছে, আর হচ্ছে এগ্রিকালচারে ইউজ হচ্ছে। মানে ট্র্যাক্টর যেগুলো আছে ট্র্যাডিশনাল ট্র্যাক্টর, এগুলো সব হচ্ছে মানে রোবটে চলে যাচ্ছে, কারণ এত লেবার ইউজ করার কোনো যৌক্তিকতা এখন আর নাই আর কি। সো লেবার জব গুলা চলে যাবে, রোবটিক ট্র্যাক্টর গুলা দিয়ে কাজ হয়ে যাবে হেক্টরের পর হেক্টর। আর অ্যাডভান্স কমিউনিকেশনে আইওটি আগে জাস্ট শুরু ছিল আজ থেকে 5 বছর আগে, এখন আইওটিটা এই যে রোবোটিক্স এন্ড অটোমেশন যেটা বললাম, ওখান থেকে ডাটাগুলো আইওটির মাধ্যমে অফিসে চলে আসবে, বা যেখানে রিসার্চ সেন্টার ওখানে চলে আসবে। স্যাটেলাইটটাও সেম। সো এগুলো 5G 6G কমিউনিকেশন আস্তে আস্তে হচ্ছে এগুলাতে যাবে। সো আইওটির আরেকটা ব্যাপার বলতে পারি, এই যে বায়োমেডিক্যাল যে ডিভাইসগুলো তৈরি হচ্ছে এগুলো প্রত্যেকটা আইওট কম্পিটেবল আর কি। সো সো এগুলা কমিউনিকেশনটা ওভাবে করে মানে একটা সার্ভারে ডাটা জমা হয় একটা মানুষের শরীর থেকে, মানে পেশেন্টের শরীর থেকে, ওখান থেকে ডাটাগুলা নিয়ে হচ্ছে প্রসেস করা যায় বা দেখা যায় যে ডায়াগনোস করা যায় কি প্রবলেম। এনার্জি সাস্টেনেবিলিটির এই জায়গাটাতে পাওয়ার ইলেকট্রনিক্স, জ্ঞান টেকনোলজি, তারপর হচ্ছে সলিড স্টেট ডিভাইস এটা আছে, কারণ মানে ফাস্ট চার্জিং এর ব্যাপারটা আরো ডেভেলপ করার চেষ্টা চলছে আর কি এই সেক্টরটাতে। সো পাওয়ার ইলেকট্রনিক্স এর এখানে আমি যেটা লিখেছি এটা তোমার ফাস্ট চার্জিং, তারপর হচ্ছে আরো লাইট ওয়েট টেকনোলজি কিভাবে তৈরি করা যায়, প্লাস হচ্ছে মানে ব্যাটারির ম্যানেজমেন্ট সিস্টেমটা আরো কিভাবে ভালো করা যায় বিভিন্ন টেম্পারেচারে। যেমন বাংলাদেশে কাজ করার সময় আমরা টেম্পারেচারের ব্যাপারটা মাথায় রাখি না, মাইনাস টেম্পারেচারের ব্যাপারটা, কিন্তু অন্যান্য দেশে সব জায়গাতে মাইনাস টেম্পারেচারের ব্যাপারটা মাথায় রাখতে হয়, কারণ মাইনাস টেম্পারেচারে ব্যাটারি অনেক দ্রুত মানে ডাউন হয়ে যায় আর কি। সো এটা ডেভেলপ করার চেষ্টা চলছে।
আর রিনিউয়েবল ইন্টিগ্রেশন ওটা আইওটে যাওয়ার চেষ্টা, আইওটের দিকে অ্যাড করার চেষ্টা চলতেছে, কারণ এগুলা মেনটেনেন্স করা অনেক বেশি লেবার কস্টলি। সো আইওটের মাধ্যমে যদি ওই যে কি প্রবলেম এটা যদি আগে আমাদের সার্ভারে থাকে, আমরা বুঝতে পারি যে কি প্রবলেম, সো যে প্রবলেম ওই স্পেসিফিক ইঞ্জিনিয়ারটা যাইতে পারে। সো রিনিউয়েবল এনার্জিতে, স্মার্ট গ্রিডে, মাইক্রো গ্রিডে এগুলাতে হচ্ছে আইওট ঢুকবে। আর ইলেকট্রিক ভেহিকেল আর চার্জিং ইনফ্রাস্ট্রাকচারে, যেমন একটা টেসলা গাড়ি 250 মাইল চলার পর হচ্ছে চার্জ করা লাগে, এবং চার্জ হইতে সময় লাগে হচ্ছে 6 থেকে 7 ঘন্টা, কোনো ক্ষেত্রে 5 ঘন্টা। তো 250 মাইল যাওয়ার পর তুমি কি ওই জায়গায় 5 ঘন্টা বসে থাকবা? এটা কি মেক সেন্স করে? তো এই জন্য ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং ইনফ্রাস্ট্রাকচারটা আরো ভালো করার চেষ্টা চলতেছে। আরো ভালো করা বলতে ফাস্ট চার্জিং। বর্তমানে ফাস্ট চার্জিং আছে 2 ঘন্টায় চার্জ হয়, কিন্তু ওটা কস্টলি, ওই কস্টটা রিডিউস করার চেষ্টা চলতেছে। সো এই সেক্টরটাতে কাজ হচ্ছে এই জায়গায়, ফাস্ট চার্জিং, সাস্টেনেবিলিটি আর হচ্ছে আইওটি ইন্টিগ্রেশন। আর এই মেশিন লার্নিং সিগন্যাল প্রসেসিং এর এই ব্যাপারটা হচ্ছে যে লাইব্রেরি গুলা পাইথনে আছে ওগুলা এনাফ না, আরো নতুন লাইব্রেরি দরকার, আরো ভালো অ্যাকুরেসি কিভাবে পাওয়া যায়। সো সিগন্যাল প্রসেসিং আর ভিএলএসআই এর যে অ্যালগোরিদম ওগুলা পুরোপুরি পাইথনে শিফট করার চেষ্টা চলতেছে। আর ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম বললাম, এটা আইওট যাবে রোবোটিক্স এর এটাতে। রোবোটিক্স, ফিল্ড রোবট, সিভিলের রোবট, এই রোবট গুলাতে হচ্ছে ইন্টেলিজেন্ট সিস্টেম দেওয়ার চেষ্টা চলতেছে, ওই লাইনে রিসার্চটা হচ্ছে এখন। আর এই যে এই পাওয়ার আর ইন্ডাস্ট্রিতে আইওটির মাধ্যমে এই যে ফল্টি ডাটাগুলা হচ্ছে সার্ভারে আসছে, ফল্টি এবং ভালো দুই ডাটাই আসতেছে। ফল্টি ডাটাগুলা দিয়ে মেইনটেনেন্স এর কাজটা করা হবে, এর ফলে আমাদের মানে ডায়াগনোস করার যে টাইম ওটা কমে যাবে, লেবার কস্টটা কমে যাবে। আর এমবেডেড এআই চিপ, এটা লাইক কেমন একটা ডিভাইস থেকে, মানে একটা আইওটি ডিভাইস থেকে 24 আওয়ার কিন্তু আমাদের ডাটার দরকার নাই, একটা সার্টেন মুহূর্তে কিন্তু এটা কাজ করলে হয়। যেমন ওই যে রেল ক্রসিং যেগুলো আছে ওখানে যদি আমরা আইওট দিই, মানে ওই যে রেল বারটা পড়ার জন্য, ওই ডিভাইসটা আসলে কিন্তু মানে 24/7 চলার দরকার নাই, ঠিক যে যে টাইমে ওই জায়গায় ট্রেন আসার সম্ভাবনা আছে ওই টাইমে চললেই হচ্ছে। এখন এটা কে করবে? তার মানুষ দিয়ে, মানে একটা মানুষ এটার জন্য যে রাখা তো লস প্রজেক্ট। তো এটার জন্য ওই টাইমটা ইন্টিগ্রেট করে একটা চিপ বানানোর চেষ্টা চলছে, মানে ওই টাইপের অ্যাপ্লিকেশনের জন্য যে একটা সার্টেন মুহূর্তে চিপটা চলবে। সো ওইটা হচ্ছে এইজেআই বা এমবেডেড এআই চিপ। সো ওই সার্টেন মুহূর্তেই শুধুমাত্র ওই চিপটা চলবে, ওই সার্টেন মুহূর্তেই ওই আইওটি ডিভাইসটা কাজ করবে। আর কোয়ান্টাম কম্পিউটিং এ হচ্ছে ফটোনিক্স নিয়ে কাজ হচ্ছে, ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো ইলেকট্রনিক্স, এগুলো সবই হচ্ছে এখানেই লিঙ্কড। আর ফটোনিক ক্রিপ্টোগ্রাফির দিকেও, এই ব্লক চেন ক্রিপ্টোগ্রাফি এই দিকে যাচ্ছে ফটোনিক্স ডিভাইসের ব্যাপারটা। এই ব্যাপারে আমার ভালো আইডিয়া নাই, কারণ আমি এই দিকটা মানে ওভাবে এক্সপ্লোর করি নাই। তবে জিনিসটা হচ্ছে এরকম যে এই যে এখানে গ্রাফিনের কথা বলা আছে, আমি জানি টেক্সাস থেকে বাঙালি একজন প্রফেসর ডায়মন্ড সিনথেসিস নিয়ে কাজ করে, সো এটাও সাম কাইন্ড অফ এরকম। সো 2D ম্যাটেরিয়াল, গ্রাফিন, ডায়মন্ড সিনথেসিস, সো মানে অনেক দামি যে ইয়েগুলো আছে, ক্রিস্টাল গুলো আছে, ওগুলো ল্যাবে তৈরি করার চেষ্টা চলছে আর কি। সো কোয়ান্টাম আর হচ্ছে ফোটোনিক্স আর হচ্ছে তোমার কি বলবো ডায়মন্ড অ্যান্ড ক্রিস্টাল, এইদিকে হচ্ছে এটা ডেভেলপ করার চেষ্টা চলছে। বায়োমেডিক্যাল ডিভাইস এদিকে হচ্ছে অনেক বেশি এক্সপ্লোর করার ব্যাপার আছে, কারণ এটা আর এই রিসার্চটা, বায়োমেডিক্যালের রিসার্চটা হচ্ছে আজকে হচ্ছে, এগুলো ইমপ্লিমেন্ট হবে আজ থেকে 10 থেকে 15 বছর পর, কারণ এগুলোর সাথে মানুষের হেলথ জড়িত। সো এগুলা মানে খুব দ্রুত ইমপ্লিমেন্ট করা যায় না আর কি, যতই রিসার্চ হোক। সো আপাতত এই যে সেন্সর গুলো ইমপ্লিমেন্ট করা, নন ইনভেসিভ ভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করা, এগুলা করলে কোনো সাইড ইফেক্ট হয় কিনা এগুলা সার্ভে করা, তারপর হচ্ছে মেডিকেল ইমেজিং, এগুলো সিগন্যাল প্রসেসিং, এগুলা হচ্ছে বায়োমেডিক্যাল সেক্টরের রিসার্চ। আর বায়োমেডিক্যাল সেন্সর গুলা সবসময় হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করা যাবে এরকম সেন্সর হইতে হয়, মানে ছোট সেন্সর হইতে হয় খুবই। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, মানে এগুলো এমন হইতে হবে যেন এগুলা একটা মানুষের মানে ফিল না হয় যে সে কিছু পড়ে আছে বা তার মধ্যে কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর রোবোটিক্স আর অটোমেশন, এটা হচ্ছে
অ্যাপ্লিকেশনে যাচ্ছে, পুরোপুরি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যা হওয়ার হয়ে গেছে, এটা শুধু এখন অ্যাপ্লিকেশন দরকার। সো এটার অ্যাপ্লিকেশনের জন্য অনেক অনেক রোবট বানিয়ে ফেলে রাখছে। এগুলো কি করা যায়, লাইক হসপিটালে নার্সের পরিবর্তে রোবট ইমপ্লিমেন্ট করা যায় কিনা এবং সেটা লো কস্টে কিভাবে সম্ভব, এটা এক নাম্বার। আর ইন্ডাস্ট্রিয়াল যে হেভি কাজগুলো আছে এগুলাতে রোবট কিভাবে হচ্ছে ইয়ে করা যায়, এবং রোবটের ফল্ট গুলো আবার হচ্ছে ওই যে আইওটির মাধ্যমে হচ্ছে একটা সার্ভারে যায়, ফলে ওখানকার ফল্টি ডাটা নিয়ে ওই রোবট গুলাকে আবার ডায়াগনোস করা যায়। আর এগ্রিকালচার আর এনভায়রনমেন্টাল মনিটরিং এ, লাইক এখানে যে নিচের যে ছবিটা, রোবট দিয়ে স্ট্রবেরি পারা হচ্ছে বা একটা ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, এই টাইপের হাজার হাজার অ্যাপ্লিকেশনে রিসার্চ হচ্ছে, কারণ এই লাইনে রিসার্চ এখনো হয় নাই, হবে। সো রোবট দিয়ে স্ট্রবেরি পারা হবে, আপেল পারা হবে, ওখানে কি জানি বলে হার্বিসাইড স্প্রে করা হবে, উইড কন্ট্রোল করা হবে, এরকম হাবিজাবি অনেক রিসার্চ। সো রোবোটিক্সের অ্যাপ্লিকেশনটা এগ্রিকালচারে এবং সিভিলে এনভায়রনমেন্টালে হচ্ছে খুব গ্রোয়িং। কমিউনিকেশন নেটওয়ার্কিং, আইওটি সিস্টেম আর স্যাটেলাইট, এগুলা হচ্ছে আরএফ ডিজাইনে যাচ্ছে, আরএফ চিপ ডিজাইন, রেডিও ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে এগুলার ম্যাক্সিমাম ইয়ে হচ্ছে ডিফেন্স, আসলে ডিফেন্স এবং হচ্ছে বিমান কোম্পানিগুলাতে, কারণ এরা মানে বিমান জিনিসটা হচ্ছে তোমার কমিউনিকেশনের উপরেই পুরোপুরি নির্ভরশীল, কমিউনিকেশন ফেল হলে বিমান ফেল। সো এই জন্য ওরা এই জিনিসগুলো বেশি ডেভেলপ করে, স্যাটেলাইটের আর হচ্ছে কমিউনিকেশনের ব্যাপারটা। আর এই কমিউনিকেশনের মাঝখানে মানে এই কমিউনিকেশন চলাকালীন সময় এখানে আবার সিকিউরিটির একটা ব্যাপার আসে, এই জন্য সাইবার সিকিউরিটিটা এইদিকে অ্যাপ্লাই করার চেষ্টা চলতেছে যেন ডাটা ব্রিচ না হয়। সো এইদিকের অ্যাপ্লিকেশন হচ্ছে এগুলাই, স্মার্ট সিটিস, এগুলাতে হচ্ছে আইওটি ইন্টিগ্রেট করা। এখন কথা হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন নিব। আমরা ইন্টার্নশিপ, রিসার্চ প্রজেক্ট এগুলো করার চেষ্টা করব। এই জিনিসটা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন ডক্টর তানভীর হাসান এবং ডক্টর তানভীর আহমেদ খুব বেশি জোর দিয়ে করাইতো। এখন কিভাবে কি হয় আমি জানি না, কতটুকু হয়। সো রিসার্চ প্রজেক্ট তোমরা নিজেরা নিজ উদ্যোগে করার চেষ্টা করবা জিনিসপত্র কিনে। আর কোডিং আর সিমুলেশন টুল ফ্রিতে যতটুকু ইউজ করা যায় আর ইউটিউবকে যত বেশি ইউটিলাইজ করা যায় এভাবে দেখা উচিত। ইন্ডাস্ট্রিয়াল যে ইয়েগুলা সফটওয়্যার গুলা এগুলো আসলে লাইসেন্সড, সো এগুলা স্টুডেন্টের পক্ষে কিনে ইউজ করাটা খুব কষ্ট। সো ইউটিউব এই জায়গায় অনেক বড় হেল্প। ইউটিউবে অ্যাটলিস্ট একটা টিউটোরিয়াল বা একটা সিরিজ যদি দেখে রাখা যায়, তুমি ওই জিনিসটা সম্পর্কে অ্যাটলিস্ট 2টা লাইন বলতে পারবা যে এটা শিখছো, এটা করছো, তুমি এই জানো। আর নেটওয়ার্ক উইথ প্রফেসর ইন ইন্ডাস্ট্রি, এটা লিঙ্কডইন আর কোথায়, লিঙ্কডইন, টুইটার এগুলাতে করতে হবে। আর IEEE জার্নাল অলরেডি তোমরা কানেক্ট করার চেষ্টা করো এজ এ ব্রাঞ্চ। তোমরা ইন্ডিভিজুয়ালি এটা অ্যাপ্রোচ না করে IEEE টু IEEE এইভাবে হচ্ছে মানে অ্যাপ্রোচ করা ট্রাই করো। আর 2 নম্বরে যা বললাম, কোডিং এন্ড সিমুলেশন যাই শিখবা তাই তোমার লিঙ্কডইন এবং গিটহাবে হচ্ছে তুমি এনরিচ করার ট্রাই করবা। এখন এই জায়গায় সবার জন্য একটা কোয়েশ্চেন, এখন তোমরা চ্যাটজিপিটি প্রিমিয়াম ইউজ করো কয়জন? কে কে? ভাই আমরা শেয়ার প্রিমিয়াম ইউজ করি, শেয়ার প্রিমিয়াম, শেয়ার শেয়ার প্রিমিয়াম। প্রিমিয়াম? জি ভাই, 200 টাকা 150 টাকা ওই শেয়ারে কয়জন আছে? থাকে ভাই, প্রায় 20-30 এরকম থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা ভালো হেল্প যে কোনো জিনিস শেখার জন্য বা শুরু করার জন্য। আবার ব্লাইন্ডলি ইউজ করতে গেলে সমস্যাও আছে। সো চ্যাটজিপিটি যেটাই শিখাক ওটা নিজে পড়ে তারপর শেখার চেষ্টা করবা। চ্যাটজিপিটি মানুষের মতো আচরণ করতে এখনো 10 বছর লাগবে। সো চ্যাটজিপিটির উপর মানে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। ভাই একজন হাত তুলছে, কামরুল হাসান সৈকত। তার মানে ও চ্যাটজিপিটি ইউজ করে, এটা বুঝাইলো আর কি, আমি এটাই বুঝছি। জি ভাই, আর কিছু বুঝাইতে চাই সে? প্রিমিয়াম ইউজ করে আর কি, এটা বুঝাইতে চাইছি। ও ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন স্কিলে হচ্ছে ম্যাটল্যাব, পাইথন, সি প্লাস প্লাস, আর পিসিবি ডিজাইন, আর যত সিমুলেশন টুল আছে। ওই যে মাইক্রো আরএফ এর জন্য সিএসটি, HFSS এগুলো একটু শেখা দরকার।
এইচএফএসএসটা একটু ইউজার ফ্রেন্ডলি, সিএসটিটা একটু সমস্যা করে। সো স্কিলের ব্যাপারটা আমি, আমার ফিলোসফি হচ্ছে আমি যা পাইছি তাই শিখছি। সো আমি এই জায়গাটা অনেক ছোট করার চেষ্টা করছি আসলে। সো আমি অনেক কিছুই শিখছি যেগুলো আমি এখন ভুলে গেছি, অনেক সফটওয়্যারের নাম আমি যেগুলো শিখছিলাম মানে এখানে আসার আগে আর কি। সো তো আমি জাস্ট হচ্ছে এখানে 4-5টার নাম লিখছি বলে এই 4-5টায় বিষয়টা তেমন না। হাজার হাজার টুল হচ্ছে আসতেছে, ইন্ডাস্ট্রি এগুলোর সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। সো ওগুলো শেখার চেষ্টা করতে হবে। তবে এজ এ আন্ডারগ্রেড ম্যাথল্যাব পাইথন দিয়ে শুরু করা যায়, শুরু করতে পারো। আর ডাটা সায়েন্স আর এআই এর জন্য হচ্ছে ওই যে অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম গুলা কিভাবে কাজ করে জাস্ট এটা শেখার চেষ্টা করো আপাতত। পরে অ্যাপ্লিকেশন নিজে বুঝতে পারবা কিছুদিন পড়ার পর আর কি। হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশনে বলবো পাইথনের ব্যাপারটাই। পাইথনে তুমি চাইলে তুমি একটা ডিভাইস বানায় ওটাকে হচ্ছে তোমার বাসার ইন্টারনেটের সাথে হচ্ছে কানেক্ট করতে পারো এবং ওই ডাটাটা ওখান থেকে একটা অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করতে পারো। সো এই টাইপের ইন্টিগ্রেশন গুলা কিভাবে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ম্যাক অ্যাড্রেস এপিআই এগুলা চেঞ্জ করে অ্যাড করা যায়, যদিও এগুলো নেটওয়ার্কিং লাইনে, বাট এগুলা ট্রিপলির লাইনেও লাগে আর কি। সো এগুলা এই লাইনটা দেখতে পারো। আর প্রফেশনাল কমিউনিকেশন, টিমওয়ার্ক, লিড। কমিউনিকেশন বলতে ফেসবুক না, ফেসবুকে কমিউনিকেশন না, লিঙ্কডইনে কমিউনিকেশন। আমাকে এখানে যারা জয়েন করছো অনেকেই ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছো। আমি আসলে ফেসবুকটা এখন আর চালাই না। আর ফেসবুকে শুধুমাত্র ফ্যামিলি মেম্বার বলবো শুধুমাত্র। সো আমাকে ফেসবুকে না পাঠাই, লিঙ্কডইনে পাঠাইলে বা হোয়াটসঅ্যাপ বা মেইলে করলে হচ্ছে জিনিসটা সুবিধা হয় আর কি। আমি জিনিসটা এরকম বুঝি, কারণ এই ফেসবুক আমাদের কাছ থেকে অনেক সময় কেড়ে নেয়। আমি ফেসবুকটা টোটালি ছেড়ে দিছি, বিলিভ ইট অর নট। সো তো কমিউনিকেশন বলতে ফেসবুক না, এটা আমি আগেও দেখতাম। আমাদের ডিপার্টমেন্টে যখন নতুন একটা টিচার আসতো সবাই ওনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইতো, ইভেন ইফ এখনো আছে কিনা আমি জানি না। সো ফেসবুকে না, লিঙ্কডইনে দেখো বিষয়টা, লিঙ্কডইনটা গ্রো করো, লিঙ্কডইনটা চালানোর অভ্যাসটা গড়ে তুলো। আর ক্যারিয়ার রেসপেক্ট যে ডোমেনগুলা বললাম, এই ডোমেনগুলা ইউটিলিটিস আর হচ্ছে পাওয়ার আর এনার্জিটা সবসময় হচ্ছে রিনিউয়েবল ইউটিলিটিস এই পাশে যায়। আর পাওয়ার ইলেকট্রনিক্সটা ইন্টেল, এনভিডিয়া, টেক্সাস ইনস্ট্রুমেন্ট, টেসলা আর অন্যান্য মানে যারা চিপ ডিজাইন করার ট্রাই করতেছে ওই পাশে যায়। আর অটোমোটিভের ব্যাপারটা গাড়ি ইন্ডাস্ট্রি। আর আরএফ এর যে ব্যাপারটা কমিউনিকেশন আর ওয়্যারলেস সেন্সিং, এগুলো হচ্ছে নাসা, বোয়িং এই পাশে। আর সফটওয়্যারের এআই, গুগল, অ্যামাজন এগুলাতে হার্ডওয়্যার গুলোও যাবে। হার্ডওয়্যারের ইলেকট্রনিক্সের, সেমিকন্ডাক্টরের, কারণ ওদের এইগুলা নিয়েও হচ্ছে আছে, ওরা এগুলোতেও সার্ভার ডেভেলপ করছে ওদের অসংখ্য কাস্টমারের ডাটা রাখার জন্য বা এই টাইপের কিছু একটা। ওই পাশে এদের এই প্রসপেক্টটাও আছে। আর রিসার্চ অ্যান্ড একাডেমিয়া করতে চাইলে মাস্টার্স এন্ড পিএইচডি করে দেশের বাইরে চলে আসা। আর এখানে এটা করার পর এই দেশে হচ্ছে ন্যাশনাল ল্যাবে চান্স পাওয়া করা বা হচ্ছে একাডেমিক টিচিং এইসব প্রফেশনে যাওয়া। আর ইলেকট্রিক্যালে পড়ছো বলে ইলেকট্রিক্যালে যে থাকতে হবে বিষয়টা তেমন না। ইলেকট্রিক্যাল এখন প্রত্যেকটা সেক্টরে ঢুকতেছে, কম্পিউটার সায়েন্সে যাচ্ছে, হেলথে যাচ্ছে, সিভিলে যাচ্ছে, মাইনিং এ যাচ্ছে, এগ্রিকালচারে যাচ্ছে। সো সো কখনো যদি দেখো যে সিভিল ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার করা হচ্ছে রিসার্চ করার জন্য, ভয় পাওয়ার কিছু নাই। আমি যখন আসছিলাম তখন এমআইএসটি ত্রিপলির একটা ছেলে সিভিলে আসছিল রিসার্চ করার জন্য। সো সে কি করবে, সে ট্রান্সপোর্টেশনের কিছু একটা ডেভেলপ করবে আর কি, ওরকম জানতাম আমি। তারপর পেট্রোলিয়াম এন্ড মাইনিং এর সাইডেও হচ্ছে ইলেকট্রিক্যালের অ্যাপ্লিকেশন আছে। লেজার বা ফোটোনিক্স এই টাইপের কিছু একটা দিয়ে মাইনটা কত দূরে বা মাইনের গভীরতা কিরকম বা এটা সেফ কিনা এই টাইপের কিছু চেক করার কিছু রিসার্চ হয় এই লাইনটাতে। আর এগ্রিকালচার তো বললাম, রোবট ডেভেলপমেন্ট আর হচ্ছে আইওট, এদিকে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনটা যাচ্ছে। আর এন্টারপ্রেনারশিপ, এদেশে মাস্টার্স এবং পিএইচডি করে কেউ যদি ভালো করে এবং সে যদি কিছু ডেভেলপ করতে পারে, সে ভবিষ্যতে এটাকে স্টার্টআপ হিসেবে শুরু করতে পারে। আমি এখানে দুটো ছবি দিছি, একটা হচ্ছে আমার বলে তোলা
আর পাশেরটা হচ্ছে গুগলেরই একটা স্টার্ট আপ, ওরা রেস্টুরেন্ট দেওয়ার চেষ্টা করতেছে। সো আমরা গুগল যখন ভিজিট করি, ওরা হচ্ছে এই খাবারটা আমাদেরকে হচ্ছে মানে ফিডব্যাকের জন্য দেয় আর কি, দেখার জন্য। তো ওরা জাস্ট স্টার্ট আপ একটা কোম্পানি, ওরা গুগলের এরিয়াতে গুগলের কাছ থেকে স্পেস নিয়ে স্টার্ট আপ কোম্পানিটা চালু করেছে। সো স্টার্ট আপ দেওয়ার একটা ব্যাপার স্যাপার, মানে মাস্টার্স এন্ড পিএইচডির পরে যদি থিসিস বা ডিসার্টেশনে ভালো কিছু ইনোভেটিভ কিছু থাকে, তাহলে সেটা স্টার্ট আপের দিকে যাইতে পারে, কারণ আলটিমেটলি এই জিনিসগুলো একসময় বিজনেসের দিকে আসবে আর কি। সো কনক্লুশন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে নাই, এটা প্রচুর অ্যাপ্লিকেশন বেসড জিনিস দরকার, কারণ মাঝখানে লাস্ট 10 বছরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এগুলার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য অনেক বিভিন্ন ফিল্ডে যাচ্ছে আর কি, সিভিল, মাইনিং, এগ্রিকালচার এগুলোতে। সো তোমরা ফিউচারের জন্য লিঙ্কডইনে কানেক্টিভিটি বাড়াও, সাস্টেনেবিলিটি মানে হচ্ছে কোন জিনিসটা চলে যাচ্ছে বা কোন জিনিসটার জন্য ডেভেলপমেন্ট দরকার আছে, কোন জিনিসটা অ্যাপ্লিকেশন দরকার আছে, এগুলো একটু দেখো। আর এক্সপ্লোর করো, লিঙ্কডইনটা এক্সপ্লোর করো, গুগলটা এক্সপ্লোর করো, রিসার্চ করো, তারপর তাহলেই বুঝতে পারবা যে নেক্সট কি করা উচিত। আমি আজকে হয়তো বলতেছি যে ইলেকট্রিক্যাল প্লাস সিভিলটা হচ্ছে ডেভেলপমেন্ট চলতেছে, 3 বছর পর তোমরা বের হয়ে দেখবা ওই পাশে আর কিছু নাই, এরপরে এটা অন্য পাশে চলে গেছে, এরপরে মনে করো এটা বায়োলজিতে চলে গেছে, ইলেকট্রিক্যাল তখন বায়োলজিতে অ্যাপ্লাই হচ্ছে শুধুমাত্র। তো এরকমও হইতে পারে। সো আজকে যেটা বলতেছি এটা 3 বছর পর থাকবে না, এরকম হইতেই পারে। সো আমি এখানে শেষ করতেছি, থ্যাংক ইউ। লিঙ্কডইনটা ডেভেলপ করার ব্যাপারে আমি আমারটা দেখাইতে পারি। আমি লিঙ্কডইনে ঢুকলেই আমার প্রথম দিকে আসে হচ্ছে কে কোথায় হায়ার করতেছে, কে কিভাবে হচ্ছে স্টুডেন্ট লাগবে, কে কোন জায়গায় হচ্ছে রিসার্চে নতুন গ্রান্ট পাইছে, এইসব খবর আমার লিঙ্কডইনে হচ্ছে, মানে খালি হচ্ছে এইসব খবর। তো এই জিনিসটা ডেভেলপ করতে আমার হচ্ছে কয়দিন, 8-9 মাস সময় লাগছে। সো এই কানেকশন গুলো পাওয়ার জন্য আর কি, মানে এই কানেকশন গুলো এইভাবে বিল্ড আপ করতে। এই যে আমি ঢুকছি, তাতে একটা পিএইচডি পজিশন খালি আছে, এই যে আরেকজন হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট খুঁজতেছে, আবার সে পোস্টডক খুঁজতেছে, গ্রাজুয়েট স্টুডেন্ট খুঁজতেছে, এই 6 জন স্টুডেন্ট, ওর 6টা স্টুডেন্ট লাগবে সাইবার সিকিউরিটিতে। তো আমার লিঙ্কডইনটা এইভাবে সাজানো, আমি ঢুকলেই দেখতে পাই কার কোথায় স্টুডেন্ট লাগবে, কার কোথায় পজিশন খালি আছে, কার কোথায় ইন্ডাস্ট্রি এক্সপার্ট লাগবে, বিষয়টা এরকম। সো লিঙ্কডইনটা এভাবে ইউটিলাইজ করতে পারলে আমার মনে হয় উচ্চশিক্ষাটার মানে ইউএস, কানাডা বা হচ্ছে ইউরোপ আসার ব্যাপারটা 50% শেষ আর কি। তুমি কোথায় করতে হবে এটা যদি জানতে পারো। আর একটা ভিডিওর কথা বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে অটোমেশন রোবোটিক্সের যে ব্যাপারটা। তোমরা অনেকে জানো যে টেসলা হচ্ছে সেলফ ড্রাইভিং কার, আমরা মানে শুধুমাত্র টেসলার নামই শুনি, ঠিক আছে, এর বাইরেও তাদেরকে কম্পিট করার মতো জিনিস দুনিয়াতে আছে। সো এটা হচ্ছে একটা উবার টাইপের রাইড, আমরা রাইড রিকোয়েস্ট করছি, এটা হচ্ছে ড্রাইভার ছাড়াই চলে। সো এত প্রিসাইজ, ও দেখো একদম যে জায়গায় রেড লাইট একদম ওই জায়গাতে গিয়ে ও দাঁড়ায়। মানুষ যখন ড্রাইভ করে বা আমি যখন ড্রাইভ করি, আমার চেয়ে ভালো ড্রাইভার যখন ড্রাইভ করে, সে কিন্তু এত প্রিসাইজলি কখনো চালায় না, চালাইতে পারে না। ভিডিওটা সাউন্ড নাই, এটা মিউটই দেখতে পারবা। এই স্টার্টআপটা হচ্ছে গুগল ফেসবুকের হেডকোয়ার্টার যেখানে, ওই জায়গায় একটা স্টার্টআপ।
ভাই এটা কি টেসলার আপডেট ভার্সন? না, টেসলা আপডেট ভার্সন না, টেসলা এটার আশেপাশেও না। টেসলা একটা কোম্পানি, এটা আরেকটা কোম্পানি। এটার নাম হচ্ছে ওয়াইমো। এ চাইনিজ নাকি ভাই? হ্যাঁ, চাইনিজ নাকি? না না অনেকটা নাম। না 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 না, আমেরিকান কোম্পানি এগুলা। ওই যে এই রোড গুলাতে, এই ছোট রোড গুলাতে মানুষ অনেক আস্তে চালায়, বাট ও 24-25-এ চালাচ্ছে। মানুষ, তুমি দেখো মানুষের গাড়ির স্পিড গুলো অনেক স্লো, বাট ও কিন্তু একদম প্রিসাইজ ভাবে চালাচ্ছে। ওই যে সামনে একটা গাড়ি আছে, ও স্লো করছে। ইভেন ইফ পুলিশ দেখলেও ও স্লো করে। ও পুলিশ দেখলেও বুঝতে পারে স্পিড কমাইতে হবে। ভাই এটা কি অলরেডি রিসার্চ ঠিক আছে নাকি এমনি যে না, এভেলেবল রিসার্চ হয়ে না, গেছে? এটা রিসার্চ হয়ে গেছে। এটা হচ্ছে মানে পরীক্ষামূলক ভাবে ওই এলাকায় ছাড়ছে আর কি। ও এবং নাই। এটা গুগলের কর্মীদের জন্য এটা হচ্ছে অনকল ডিমান্ড। গুগলের কর্মীরা যদি রাতের 3টা বাজে 4টা বাজে যদি ইয়ে দেয়, এটা হচ্ছে আসবে। অবশ্য উবারও আসে, বাট এটাও আসে। এই যে এরকম কার্ভ গুলাতে মানুষ অনেক স্লো চালায়, বাট এই গাড়িটা এত প্রিসাইজ, মানে ডেভেলপমেন্টেরটা এভাবে হইছে, ও এখানেই মানে হচ্ছে মানুষের চেয়ে ভালো চালায় বলতে গেলে। ভাই বাংলাদেশের রাস্তায় কি এই জিনিস সম্ভব? বাংলাদেশের রাস্তায় সম্ভব, কিন্তু বাংলাদেশের রাস্তায় ওই যে বাস কন্ট্রাক্টররা এই জিনিসটা রাখবে না আর কি, এটা ভেঙে ফেলবে ওরা। তো এটুকুই ছিল আমার দিক থেকে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। আমি জানি না তোমাদের এক্সপেকটেশন কেমন ছিল, তোমাদের এক্সপেকটেশন কতটুকু মিট হয়েছে আর কি এই টক থেকে। এখন আমরা হচ্ছে কোশ্চেনের দিকে যাইতে পারি। ফাহিম, কি বলো? জি ভাই, কোয়েশ্চেন দিয়ে ধন্যবাদ সুমিত ভাইকে। এ পর্যায়ে কোশ্চেন এর অ্যান্সার সেশন শুরু হবে। কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটি কন্ডাক্ট করবেন IEEE জাস স্টুডেন্ট ব্রাঞ্চের সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর সৈয়দ সাকিব শাহরিয়ার ইসলাম ভাই। সৈয়দ সাকিব শাহরিয়ার ইসলাম ভাইকে অনুরোধ করছি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটি শুরু করার জন্য। থ্যাংক ইউ সাকলাইন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। আমার পরিচয় যেহেতু দেয়া হয়ে গেছে, সো আমি হচ্ছে সরাসরি সেশনটিতে ঢুকে যাচ্ছি। তো প্রথমেই যে কোশ্চেনটা করতে চাই ভাইকে, ভাই নিজেও মনে হয় এর জন্য প্রস্তুত, এবং আমাদের পার্টিসিপেন্ট বেশ কয়েকজন পার্টিসিপেন্ট সেম কোশ্চেনই করছে আমাদের ঘুরাই ফিরায়। সেটা হচ্ছে ভাইয়ের জার্নিটা কেমন ছিল, আহ, সেটা হচ্ছে ভার্সিটিতে এবং হচ্ছে গ্রাজুয়েশনের পরেও, এবং আপনাকে কি মোটিভেট করলো যে এই সেক্টরে আপনার জার্নিটা পার্সু করতে? আচ্ছা, প্রথমে আমি মানে হচ্ছে যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন কিন্তু আমি সরকারি চাকরি করব বলে চিন্তা করছিলাম। সরকারি চাকরি করবো এরকম চিন্তা করে আমি আসলে থিসিসও করি নাই ভালো করে, কারণ কোভিডও ছিল। সো ওই টাইমে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম। সো পরবর্তীতে আবার মাইন্ড চেঞ্জ করলাম কোনো একটা কারণে। সো এরপরে পরবর্তী 1-1.5 বছর অনেক চেষ্টায় নিজেকে ডেভেলপ করছি, ইউটিউব, সেলফ লার্নিং সবকিছু নিজে নিজে। এক্ষেত্রে ওই সময় আমাদের যে সমস্ত স্যাররা আমেরিকায় ছিল তারা বিভিন্ন সময় হেল্প করছে বিভিন্ন ইস্যুতে। ইভেন ইফ আমাদের এক স্যার যার কাছে পিএইচডি করে ওনাকে আমি ভাইবা দিছিলাম, আনফরচুনেটলি ওই ল্যাবে আমি আর যাই নাই পরবর্তীতে। সো এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের প্রসেস ছিল, 2 বছর টানা একটা ডেভেলপমেন্ট ছিল। আমি 2 বছর বাসা থেকে কোথাও যাই নাই, শুধু চাকরি করছি, জিআরই দিছি, আইএস দিছি, আর সারাদিন পড়ালেখা করছি। আর এক্ষেত্রে ইউনিভার্সিটির টিচাররা এই জার্নিতে অনেক হেল্প করছে। ইভেন ইফ ডক্টর ইমরান স্যার 2:30 বাজে কোনো একটা এয়ারপোর্ট থেকে আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিছিল, আমার মনে আছে। অ্যান্ড ঠিক সেম ডক্টর আমজাদ স্যারও, আমি রাতের 2:30 বা 3টার দিকে এলোয়ারের জন্য মেল করছিলাম, পরে দেখি 10-15 মিনিট পরে উনি এখনো জেগে আছে এবং আমাকে এলোয়ার দিছে। সো সো টিচারদের একটা ব্যাপার ছিল। আর আমি নিজে সেলফ লার্নিং অনেক কষ্ট করছি। সো এইভাবে নিজেকে ডেভেলপ করছি, কারণ আমি জাজ থেকে বেরোচ্ছি শুধুমাত্র হচ্ছে সিজিপিএ নিয়ে আর হচ্ছে কিছু প্রজেক্ট নিয়ে, আর বাকিটা আমি নিজে ডেভেলপ করছি সব সব সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। ধন্যবাদ ভাই। এবং আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন হতে পারে, কারণ আপনার যে সিচুয়েশন ছিল, আমরা প্রথম জিনিস শুনছি যে আপনি হচ্ছে থিসিস করেননি, তারপর হচ্ছে আপনি যে পর্যায়ে গেছেন এবং আপনার এই জার্নিটা কন্টিনিউ আছে এখনো।
এটা আসলে অনেক মোটিভেটেড ফিল করবে হয়তো বা আমাদের অডিয়েন্স পার্টিসিপেন্ট যারা আছে। সো ভাই নেক্সট কোশ্চেনটা ছিল যে সেটা হচ্ছে, যদি আমার কেরিয়ারে আমি হচ্ছে ভিএলএসআই নিয়ে পরবর্তীতে কাজ করতে চাই, তো আমি কিভাবে প্রিপেয়ার হব এখন থেকে? আচ্ছা, ভিএলএসআই ব্যাপারটা, ভিএলএসআই বাংলাদেশে ভালো কোম্পানি আছে, নিউরাল সেমিকন্ডাক্টর, উলকাসেমি। আমার জানা মতে উলকাসেমিতে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওদের সিন্ডিকেট, আর নিউরাল সেমিকন্ডাক্টর হচ্ছে আহসানুল্লাহ সিন্ডিকেট। এখন এই সিন্ডিকেট ভেঙে নিজের যোগ্যতা প্রমাণ করে নিজেকে সেলফ লার্নিং দিয়ে ডেভেলপ করে যদি তোমরা ঢুকতে পারো তাহলে খুবই ভালো কথা। আর এই ট্রেনিংটার জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 25,000 টাকা করে ভিএলএসআই এর কোর্স করায়। এই কোর্সটা যদি করতে পারো তাহলে হচ্ছে নিউরাল সেমিকন্ডাক্টর হায়ার করার একটা পসিবিলিটি থাকে। আর আমি ভিএলএসআই এ সরাসরি কাজ করি নাই নিউরাল সেমিকন্ডাক্টরে, আমি সরাসরি হচ্ছে সোলারে কাজ করছি আর টেকনোলজি ডেভেলপমেন্টে কাজ করছি। তো ভিএলএসআই এর ওদের হায়ারিংটা সবসময় আহসানুল্লাহ বেস, আর লিড গুলা সবসময় বুয়েট বেস। বুয়েটের পোলাপান 6 মাস ঢুকে 6 মাস পর চলে যায়। এখন ভিএলএসআই ক্যারিয়ার করতে চাইলে ট্রেনিং আর হচ্ছে ডেভেলপমেন্ট এগুলা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করে 3 মাসের ট্রেনিং সম্ভবত 25,000 টাকা বা 30,000 টাকা ওইটা করে ঢুকতে হবে আর কি। আর ভিএলএসআই একবার ঢুকলে তুমি ভিএলএসআই ট্র্যাক চেঞ্জ করতে পারবে না, তোমাকে আজীবন ভিএলএসআই করতে হবে। ভাই আপনি আমি দেখলাম যে নিউরাল সেমিতে ছিলেন একদম, আমি যতটুকু শুনতে আর কি নিউরাল সেমিতে মনে হয় একদম ফ্রেশার্স দিয়ে খুব একটা নিয়োগ হয় না, এটা উল্টা সেমিতে নাই। তো আপনার আপনি কি অবশ্যই আমি নিউরাল সেমিতে দিতে পারছেন? কথাটা ক্লিয়ার না, আরেকবার বলো। ভাই বলতে চাচ্ছি যে আমি যতটুকু মানে শুনছি আর কি নিউরাল সেমিতে নাকি ফ্রেশার্সদের খুব একটা নিয়োগ হয় না, এটা উল্টা সেমিতে হয় অনেক বেশি। তো আপনার ক্ষেত্রে কিভাবে আপনি নিউরাল সেমিতে অ্যাড করতে পারছেন? আমি টেকনোলজি ডেভেলপমেন্ট ওদের একটা নতুন ডিপার্টমেন্ট ছিল ওটাতে দিছিলাম। সো ওটা থেকে ওটাতে এবং সোলারে হচ্ছে ওরা আমাকে নিছিল। সো আমাকে জিজ্ঞেস করছিল আমি ভিএলএসআই যাবো কিনা, আমি বলছি যাব না। আর ফ্রেশার নিয়োগের ব্যাপারটা হচ্ছে ওরা এটাতেও আসানোরা ছেলেপেলে নেওয়ার চেষ্টা করছিল, বাট সামহাও আমাকে নিছে, কারণ ওই ছেলেটা ওই সময় মানে জয়েন করবে না বলছে, পরে আমি ছেড়ে দেওয়ার পর আবার ওই ছেলেটা জয়েন করছে। সো বিষয়টা এরকম, মানে ওরা ওই ছেলেটা জয়েন করে নাই বলে আমি জয়েন করছি, কারণ ওই ছেলেটার আবার রেফারেন্স ছিল, ওই ছেলেটার কাজিন টাজিন হাবিজাবি ছিল। সো এই হচ্ছে ব্যাপার। ভাই আপনার যে কোর্সটার দাম এখন দেখলাম 35,000 টাকা করে দিচ্ছে। মানে আমার একটা ফ্রেন্ড করতে গেছিল 25,000 টাকা চাচ্ছে আর কি কোর্স, ভিএলএসআই পুরোটা অনলাইনে করাবে। কোনটা? ওই ট্রেনিংটা? হ্যাঁ ভাই, মানে ভিএলএসআই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যে ট্রেনিং গুলো করানো হয়, হ্যাঁ সফটওয়্যারের হ্যাঁ কাজগুলা পুরোটা এখন হ্যাঁ। হচ্ছে 35,000 টাকা 3 মাসের কোর্স। মানে এর মধ্যে ও আপনার ওটা, সবগুলা ডিপার্টমেন্ট একবার ও অ্যানালগ থেকে আচ্ছা, শুরু ওটা করে সবগুলো 35 পরীক্ষা দেওয়া। করছে। জি ভাই, হ্যাঁ ওটা মনে হয় আসলে সামনে আরো বাড়বে। হ্যাঁ ভিএলএসআই আসলে এক্সপেন্সিভ সেক্টর, কারণ ভিএলএসআই তোমার মানে ম্যান পাওয়ার ডেভেলপ করাটাই কষ্ট আর কি। সো ভিএলএসআই টাকা ওরা যেটা নিচ্ছে ওটা একদিক থেকে মানে কি বলবো উইন উইন সিচুয়েশন। তুমি 35,000 টাকা দিয়ে কোর্স করে নিউরালে ঢুকলে হচ্ছে তোমাকে কত 35 থেকে 45 অফার করবে। জি সো ভাই। এটা খারাপ না কেউ যদি ওইদিকে ক্যারিয়ার করতে চায়। ভাই আমরা একটা ইনফরমেশন পাইছিলাম যে ভিএলএসআই সেক্টরে ঢুকে নাকি প্রথম 6 মাস মোটামুটি থাকে কেউ, 6 মাস পর নাকি ওর জব 3 বছর বা এরকম একটা সময় জন্য লিমিটেড থাকে, এর মধ্যে সে কোথাও যেতে পারবে না। তো আপনার জবটা কি ওরকম কোনো সিস্টেমে ছিল? নাহলে আপনি কিভাবে দেশের বাইরে চলে গেলেন, বা হচ্ছে মানে আপনার না, প্রথম দিকে? আমি 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 ওই যে ওইটা সাইন করব না বলেই আমি হচ্ছে সোলারে চাকরি করছি। আমি যদি ভিএলএসআই ঢুকতাম আমাকেও 2 বছরের বন্ডিং ওদেরকে দেওয়া লাগতো, কারণ তুমি দেখো তোমার প্রতি ইনভেস্ট করতেছে 6 মাস, সে তোমাকে শেখাচ্ছে, পড়াচ্ছে, তোমাকে রেডি করতেছে। এখন তুমি রেডি হওয়ার পর যদি তুমি ওকে বেনিফিট না দিয়ে চলে যাও তাহলে তো কোম্পানির পুরাই লস। ইভেন ইফ চুয়েটের ছেলেপেলে যারা আমার সাথে ঢুকছে বেরোয় আসছে ওরা টাকা মানে বেতনটা ফেরত দিছে, এটা মানে জায়েজ আছে আর কি। ও তোমাকে রেডি করছে, তুমি ওই জ্ঞান দিয়ে আমেরিকায় চলে আসবা, কোম্পানিকে কিছুই দিবা না, ওরকম হইলে বাংলাদেশে কোম্পানি দাঁড়াইতেই পারবে না। তো এই জন্য ওরা স্যালারিটা কেটে রাখে আর কি, একটা জি ড্যামারেজ দেওয়া লাগে 2 বছরের আগে চাকরি ছেড়ে দিলে। এখন মনে হয় ওটা 3 বছর করে ফেলছে, উলকাসেমি হ্যাঁ ভাই। এখন 3 বছর করছে। জি ভাই, উলকাসেমিতে শুনলাম 3 বছর। বা আমরা ওদের কাছে একটা কোয়েশ্চেন করছিলাম যে উলকাসেমিতে ধরেন 2 বছর বা হচ্ছে এরকম 3 বছর থাকলে স্যালারি স্ট্রাকচারটা কেমন হইতে পারে। তো ওরা আসলে এটা ডিসকাস করে নাই, বলছে এটা এনডিএ সাইন করা আছে, বলা যাবে না এরকম।
তো আপনি কি বিষয়টা জানেন কিনা যে 2 বছর চাকরি করলে ওখানে স্যালারি কেমন হতে পারে বা আদৌ গ্রোথ আছে কিনা? 50-এর উপর, 50-60-এর উপরে যাবে। বুঝতে পারছি, 50-60 তো কম না ভাই। 50-60-এর উপরে যাবে, এবং তুমি ততদিনে মানে 2 বছর পর ওটা হচ্ছে মানে লিডে যাবে আর কি। তখন ওই নতুন যারা ঢুকবে ওদেরকে ট্রেন করাইতে হবে, তুমি তখন ট্রেনার পজিশনে যাবা। জি ভাই, থ্যাংক ইউ। সাকিব, নেক্সট কোয়েশ্চেন আই গেস। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে মেশিন লার্নিং এবং সি প্রোগ্রামিং আচ্ছা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের কোশ্চেনের হচ্ছে একটা ইয়ে দেই। ডক্টর তানভীর হাসানের সাথে আমি থাকাকালীন নিউরাল সেমিকন্ডাক্টরের একটা মিটিং করাইছিলাম, ছেলেপেলা হায়ার করার ব্যাপারে, ভিএলএসআই এর গ্রোথের ব্যাপারে, ভিএলএসআই কোর্সের স্টাডির ব্যাপারে। এরপরে এই ব্যাপারটা কি আর কোনোভাবে আগাইছিল, বা নিউরালের সাথে তোমাদের কোনো এমওইউ সাইন হয়েছে কিনা? ভাই এটা স্যার বলতে হবে। আচ্ছা জুয়েল স্যার আসুন না এখানে। ভাই আমরা নরমালি আচ্ছা শোনো, আমি 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 আছি, আমি একটু বলি। আমি অবশ্য তোমার এই ডিটেলসটা বলতে পারছি না, কারণ আমি আসলে সুদীপ্ত যখন ছিল আমি আসলে দেশে ছিলাম না, আমি তখন পিএইচডি তে ছিলাম। সুদীপ্ত মেবি সুদীপ্ত তোমরা বের হয়েছে কবে? আমি নিউরালে জয়েন করছি 22-এর মেতে, 2022 সালের মেতে। না আচ্ছা। আপনি আসছেন, আপনি মাত্র আসছেন, আমি চলে আসছিলাম ওই সময়। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। তো সুদীপ্তরা যখন ছিল আসলে তখন আমি ছিলাম না, এই জন্য আমি আসলে ডিটেলসটা জানি না, আমি বলতে পারছি না। জি স্যার। ভাই আমরা আচ্ছা আমরা ওরকম ইনফরমেশন পাই না যে নির্বাচনী কন্ট্রাক্টরের সাথে কোনো লিঙ্ক আপ ছিল। তবে আমরা রিসেন্টলি উল্কাসমিতে গেছিলাম, আমি আপনাকে জানাছিলাম অনেক কিছু নাকি। উল্কাসমিতে আমরা 7 জন হচ্ছে ট্রেনিং করেছিলাম আর কি, 5 দিনের ট্রেনিং ছিল। তো ওটা ওরা মোটামুটি সব ইউনিভার্সিটি থেকেই নিচ্ছে। আমাদের সাথে আরো 5টা কি 7টা ইউনিভার্সিটি ছিল। ওর মধ্যে আপনার এনএসইউ ছিল, তারপর চুয়েট ছিল, কুয়েট ছিল, এরকম ওরা মানে কম্বাইনলি অনেকগুলো ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি আর কোনোটা ছিল? বিজ্ঞান প্রযুক্তি বা খুব একটা ছিল না। হ্যাঁ না, 5 ছিল ভাই, পাবনা বিজ্ঞান প্রযুক্তি ছিল ওখানে। আর নরমাল ইউনিভার্সিটি, নরমাল কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি না কেউ ভাই, ছিল? না ভাই, খুলনা ইউনিভার্সিটি ছিল, খুলনা ইউনিভার্সিটি ইসি ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে মেশিন লার্নিং এবং সি প্রোগ্রামিং এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার ইলেকট্রনিক্স ফিল্টার ক্ষেত্রে? সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং এখন আর শেখার দরকার নেই আমি মনে করি। সি প্লাস প্লাস আর পাইথন শেখার দরকার আছে। এই দুইটা ভিএলএসআই এর অ্যালগরিদমে যাবে, অটোনোমাস, সবকিছুতেই পাইথন। এগুলো সবকিছু, প্রত্যেকটা রোবট, প্রত্যেকটা জিনিস, এগুলো হচ্ছে পাইথন বেস। মানে এডুকেশন লেভেলে পাইথন বেস, ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে ওরা আরো সিকিউরিটি পূর্ণ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তবে পাইথনের সিমিলার। সি সি হচ্ছে কাইন্ড অফ গুড বাই আর কি। সি প্লাস প্লাসটা এখনো আছে, সি প্লাস প্লাস আর পাইথনটা শেখা যাইতে পারে, সি শেখা লস প্রজেক্ট। ভাইয়া আমার এখানে পার্সোনাল একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হুম। মানে পাইথন ইজ গুড, পাইথন অনেক কিছু করতে পারে, ভার্সাটাইল। কিন্তু হুম। ভাইয়া যখন হচ্ছে আমি কোনো একটা চিপ ডেভেলপ করে ট্রাই করতেছি, মানে চিপ না সরি, মানে একটা এমবেডেড সিস্টেম যেটা অনেক ছোট হবে এবং অনেক হুম। ফাস্ট হবে একই সাথে, সেক্ষেত্রে হুম। ভাই পাইথন কিন্তু রান করতে অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আপনার সি বা সি প্লাস প্লাস দিয়ে কিন্তু মানে আমার হচ্ছে রান টাইমটা অনেক কম থাকবে আর কি। তো এই তোমার ওই হুম এটা হচ্ছে মানে কিভাবে আমি কম্বাইন করতে পারি এখন? ওটা যদি মানে টাইম সেন্সিটিভ হয় ডিভাইসটা, তাহলে সি প্লাস প্লাস দিয়ে হবে। আর যদি বিষয়টা এরকম না হয় যে তুমি একবার জীবনে একবারই ওটা প্রোগ্রাম করলে, একবারই ইমপ্লিমেন্ট করলে, এরপর ওটা মানে রিস্টার্ট না দেওয়া পর্যন্ত ওই প্রোগ্রাম দিয়ে চলতে থাকবে, তাহলে পাইথনে তো খুব একটা সমস্যা আছে বলে আমার মনে হয় না। কারণ জি ভাই। তুমি ওখানে যে সেন্সর ইউজ করবা, ওই সেন্সরেরও মিনিমাম একটা রেসপন্স টাইম আছে। সেটা মিলি সেকেন্ড হইতে পারে, 1 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে। কারণ তুমি ওটারে এর চেয়ে ফাস্ট নিলে ও ডাটাটা ভালো হবে না। হুম। সো যে প্রোডাক্ট ইউজ করবো ওই প্রোডাক্টেরও একটা রেসপন্স টাইম আছে, ওই রেসপন্স টাইম অনুযায়ী তোমাকে প্রোগ্রাম করতে হবে। থ্যাংক ইউ ভাই। এরপর যেটা কোশ্চেন, সেই কোশ্চেনটা অনেক লম্বা, তো আমি হচ্ছে 2 ভাগে ভাগ করে আপনাকে করতে চাই। সেটা হচ্ছে একজন স্টুডেন্ট হিসেবে যদি নিজের পার্সোনাল গ্রোথ, একজন স্টুডেন্ট হিসেবে নিজের পার্সোনাল গ্রোথের জন্য আমরা কিভাবে ইন্টারন্যাশনাল সেমিকন্ডাক্টর কমিউনিটির সাথে যুক্ত হতে পারি এবং গ্লোবাল লেভেলে কিভাবে নেটওয়ার্কিং, কোলাবোরেশন এবং শেখার সুযোগগুলো পেতে পারি? লিঙ্কডইনে এই পেজগুলো ফলো করবা, IEEE, ISCAT, VLSI, DSE, ID। আচ্ছা আমি হচ্ছে চ্যাটে দিচ্ছি।
বা এই কোয়েশ্চেনটা খুব সম্ভবত হাজি জামিস ইউনিভার্সিটি থেকে করছিল কেউ একজন এইচএসটি থেকে। কোয়েশ্চেনটা আমার বেশ পছন্দ হয়েছে। চ্যাটটা কোন জায়গায়? ও এই যে এই পেজগুলো হচ্ছে আহ, কোথায় জানি, লিঙ্কডইনে ফলো করতে পারো। এছাড়া এগুলো ফলো করলে এদের প্রোগ্রামগুলা মানে চেক করলে আমার মনে হয় হচ্ছে ইয়ে হবে আর কি, ভালো হয় আর কি। আর চিপ মেকার কেউ নাই বাংলাদেশে। এসিআই চিপ মেকারে ইনভেস্ট করার কথা ছিল সরকার পরিবর্তনের আগে, এখন কি অবস্থা আমি জানি না। সবাই ডিজাইন করে ভেরিফিকেশন করে, নিউয়েল সেমিকন্ডাক্টর, উল্কাসেমি, এরা সবাই ডিজাইন করে ভেরিফিকেশন করে। ম্যানুফ্যাকচারিং হয় আমাদের এখানে ইউএসএ তে অথবা তাইওয়ানে। সো ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে নাই। সো তোমরা যে জবেই ঢুকো ওই জবেই হচ্ছে ডিজাইন, অ্যানালাইসিস, টেস্ট এর দূর হবে, ম্যানুফ্যাকচারিং হবে না। আর ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে লিঙ্কডইনে মানুষজনের সাথে ফলো দিবা, কানেক্ট হবা। আরেকটা যেন কি কোয়েশ্চেন ছিল? আরেকটা ছিল হচ্ছে মানে গ্লোবাল লেভেলে কিভাবে নেটওয়ার্কিং কোলাবোরেশন শেখার সুযোগগুলো পেতে পারি। এটা তো হলো মানে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ এটাই। এবার নেক্সট যে পার্টটা ছিল সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের কোন কোন সেক্টরে লো ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ ব্যবহার করে বাংলাদেশ একটি গ্লোবাল আউটসোর্সিং হাব তৈরি করতে পারে। লো কস্ট ম্যান পাওয়ার অ্যাডভান্টেজটা কিভাবে আমরা ইউজ করে একটা গ্লোবাল আউটসোর্সিং হাব তৈরি করতে পারি। এই প্রশ্নটা আমি বুঝতে ভুল করছি নাকি আসলে আমি যেটা বুঝতেছি ওটাই চাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। এই কোশ্চেনটা থেকে তুমি কি বুঝো এটা বলো তো। ভাই আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যান পাওয়ারের মানে পে করতে হয় কম অ্যামাউন্ট। যদি আমি হচ্ছে বাইরের কোনো দেশের থেকে আমি ম্যান পাওয়ার নেই, লেবার নেই, তাহলে যে কষ্টটা হবে আমাদের দেশে সেটা কম হবে। সো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু আমাদের হচ্ছে সেমিকন্ডাক্টরে সেরকম কোনো ডেভেলপমেন্ট বা স্কোপ আমরা দেখি না। সো এখন আমরা এখানে গ্লোবাল আউটসোর্সিং হাব, ভাই আমি নিজেও এখানে ক্লিয়ার না সে আসলে কি বোঝাতে চাইছে। সে কি আছে আমাদের সাথে, সে কি আরেকটু ক্লিয়ার করবে বিষয়টা? মানে হয়তোবা এটা বোঝাচ্ছে যে মানে আমরা যদি, কিন্তু ভাই এটা তো সম্ভব না যে অনলাইনে আমি হচ্ছে হয়তোবা ডিজাইন দিতে পারি বা এটা সম্ভব কিন্তু এর ফলে ইঞ্জিনিয়ারদের তো কোনো লাভ নাই। এর ফলে তো লাভ হবে হচ্ছে আনবিরের, এর ফলে তো লাভ হবে হচ্ছে মানে কোম্পানির মালিকের। তোমার বেতন 45,000 থেকে 25,000 টাকা করবে। লো ম্যান পাওয়ার মানে কি? ইঞ্জিনিয়ারের বেতন কমাই দেওয়া। এর ফলে আমার লাভ কি? এর ফলে তো কোম্পানির লাভ। জি ভাইয়া। এখন এই যে তোমাদেরকে নিউয়েল সেমিকন্ডাক্টর যদি 45,000 টাকা বেতন দেয়, সেম বেতন মালয়েশিয়াতে হচ্ছে 90,000 টাকা দিচ্ছে, ইউএসএ তো হলে 1.5 লাখ টাকা দিচ্ছে। তো এখন বাংলাদেশ যদি আরো লো কস্টে যায় তাহলে সেটা 15,000 টাকা দেওয়া লাগবে। বিএলএসআই সেক্টরও তখন গুড বাই হয়ে যাবে গার্মেন্টস সেক্টরের মতো। এখন 15,000 টাকা লো কস্ট দিয়ে এখন মানে এই লো কস্ট ম্যান পাওয়ারে আমার যাই লাভ কি? আমার তো হাই কস্টে যাওয়া দরকার। চিপ লেবার দিতে দিতে মানে বাংলাদেশের এমন একটা সিচুয়েশন হয়েছে মানে যত চিপ সম্ভব তত চিপ দেওয়া লাগবে। এখন এভাবে দিতে গেলে ওই যে এই সেক্টরটাও মানে 15,000 টাকা অফার করবে আর কি স্টার্টিং এ। জি ভাই, আচ্ছা যাই হোক, সব সেক্টরে ভাই এরকম 15-20 হাজার টাকা অফার করে। ওই একমাত্র ভিএলএসআই বেঁচে আছে, কারণ ভিএলএসআই একমাত্র হচ্ছে ওই ডেভেলপ করে 6 মাস হচ্ছে ট্রেনিং করায় স্টুডেন্ট নেই বইলা ওইটাতে হচ্ছে 50,000 টাকা অফার করে। এখন ওইটাতেও যদি আমরা লো কস্টে যাই ওটাও 25,000-এ নেমে আসবে। ঠিক এই জিনিসটাই একটা সময় 2008-9 সালের দিকে টেলিকম সেক্টরে হয়েছিল। তো তখন গ্রামীণফোন, বাংলালিংক এরা হচ্ছে এই কাহিনী করতো, তখন অনেক টাকা বেতন দিত ইঞ্জিনিয়ারদেরকে। পরে কি যেন একটা কাহিনী হয়েছে, এরপরে হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মানে হচ্ছে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা হয়ে গেছে। এখন এই লো কস্ট যদি বিএলএসআই তেও ঢুকতে চায় ওই আবার ঠিক সেম এই সেক্টরে গুড বাই হয়ে যাবে। ওকে, তারপর ভাইয়া এরপর যে লাস্ট কোশ্চেন সেটা, এটা শেষ কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে মানে আপনাকে কেন করা হচ্ছে এটা আমি ঠিক শিওর না। সেটা এরকম যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আমাদের কেরিয়ার অপরচুনিটি গুলো ভিজিবল না বাংলাদেশে। তো আমরা কিভাবে এই ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বিল্ড আপ এই সেকশনটা ক্রিয়েট করতে পারি এবং এখানে গভর্নমেন্ট বা হাই অথরিটি কিভাবে কাজ করতে পারে, আপনার মতামতটা জানতে চাওয়া হয়েছে বা আপনি কি ভাবেন, আপনার গাইডলাইন কি এ সম্পর্কে কিছু যদি বলেন। এটা আমি আগেও বলছি, বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং করে না। আর বাংলাদেশে
ভিএলএসআই জিনিসটা, ভিএলএসআই এর ফুল ফর্মটা সরকারি আমলাদেরকে বোঝানো খুব কষ্ট। সো আমি জানি না ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব। নিউয়াল সেমিকন্ডাক্টর কাসিমি কাজ করতেছে, চেষ্টা চলতেছে। আমার যে ইমিডিয়েট ছিল ইউএস এর বস ছিল আর কি, নিউয়াল সেমিকন্ডাক্টর সব বস কিন্তু ইউএসএ তে। উনি বাংলাদেশের কোনো এক আমলা বা কোনো একটা কিছু হচ্ছে চেষ্টা করছিল যে এটা স্থাপন করার। তারা বলছিল যে হচ্ছে আলাদা সেমিকন্ডাক্টরের বোর্ড লাগবে বা এই টাইপের কিছু একটা লাগবে। ওরা বলছিল কম্পিউটার কাউন্সিল তো আছে, ভিএলএসআই আবার কেন লাগবে নতুন করে? তো ওই আমলা জানে হচ্ছে কম্পিউটার মানে ভিএলএসআই, ভিএলএসআই মানে কম্পিউটার। তো কম্পিউটার কাউন্সিল দিয়ে যদি সব কাজ হয়ে যায় বাংলাদেশে, তাহলে আসলেই তো আর ভিএলএসআই দরকার নেই। জি ভাই, ভাই একটা কোশ্চেন মনে হয় মিসিং হয়ে গেছে, সেটা আমি আপনাকে করি। আম, আহ, মানে আপনি সোলার সিস্টেম নিয়ে কাজ করছেন নিউরাল সেমিকন্ডাক্টরে, আপনি বর্তমানে কিছুই করেন না কাইন্ড অফ। তাহলে মানে আপনি এখন কোন ফিল্ডে কাজ করতেছেন এবং আপনি ওই ফিল্ডে কাজ করার মোটিভেশনটা কিভাবে আসলো এবং আপনি এক্স্যাক্টলি এই ফিল্ডটা কেন চুজ করলেন এবং এটা আপনাকে আলটিমেটলি একটা ফিক্সড অপরচুনিটি নিয়ে আসলো, মানে এটা কিভাবে আলটিমেটলি সবকিছু একসাথে 1 বছরের মধ্যে পসিবল হলো? এটা আমাদের সবার কাছে স্বপ্নের মতো ব্যাপার মনে হয়। সেলফ ডেভেলপমেন্ট। আমার প্রত্যেকটা জিনিস ডাইনামিক। আমি প্রজেক্ট করছি মাইক্রো কন্ট্রোলারে ডক্টর তানভীর আহমেদ স্যার আর হাসান স্যারের কাছে। তারপর আমি চাকরি করছি সোলারে, এটা পুরোপুরি পাওয়ার সিস্টেম। আমি জি ভাই। পিএইচডি করছি আইওটিতে। এই আইওটি নিয়ে আমার কোনোদিন কোনো আইডিয়া ছিল না। এগুলো আমি শুধুমাত্র ওই যে চাকরির গ্যাপে, মানে চাকরি থেকে এসে কাজ করতাম আইওটিতে। এখন আবার ইন্টার্নশিপ শুরু করতেছি সেম পাওয়ার সিস্টেমে। সো এখানে মোটিভেশনের কিছু নাই, আমি শেখার চেষ্টা করছি প্রত্যেকটা সেক্টর, শুধুমাত্র কোয়ান্টাম কম্পিউটিং বাদে আর ডক্টর আমজাদ স্যারের প্লাজমা বাদে। প্লাজমাতে আমি চেষ্টা করছিলাম, কিন্তু প্লাজমাতে আমি যাইতে পারি নাই। তো এই দুইটা ভাই, ফিল্ড আমার জন্য আনএক্সপ্লোর আছে। জি ভাই, আমরা বুঝতে পারছি। আমি আপনার একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তখন আপনার সাথে ফেসবুকে অ্যাড ছিল যে আমি দেখলাম যে একবারে 4টা কি 5টা জায়গাতে অপরচুনিটি পাইছেন, এরকম একটা কোশ্চেন দিচ্ছেন। আমার এখনো এটা মনে আছে, আপনি ওখান থেকে একটা মাত্র সিলেক্ট করছেন ইউএসএ। তো এটা আসলে আমাদের সবার জন্য আসলে বিশাল একটা ব্যাপার আর কি, যে একসাথে এতগুলো জায়গা থেকে অফার পাওয়া। এটা সত্যি মানে সৌভাগ্যবান আপনি ভাই। থ্যাংক ইউ। ওকে। ওই আর কি সেলফ লার্নিং, ডেভেলপমেন্ট, আর কি বলবো, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলতে লিঙ্কডইন আর আর এগুলাই। বা একটু যদি হচ্ছে ধরেন একটু রিয়েলিস্টিকলি বা রিয়েল টাইম আপনাকে একটা কোশ্চেন বা আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন, এক্সপিরিয়েন্স না আপনার স্ট্র্যাটেজি যদি শেয়ার করেন এরকম। ধরেন আপনি এখন একটা টপিক সিলেক্ট করলেন, সেটা হয়তো আইওটি আপনি বলতে পারেন। তো আপনি ওই পার্টিকুলার টপিকে কিভাবে এক্স্যাক্টলি লিটারেচার রিভিউটা করবেন এবং আপনার রিসার্চটা আগায় নেবেন, এই জাস্ট একটু হালকা 5 মিনিটের মধ্যে একটু বলতে না। তো আমাদের অনেকে এটা এখন ফিজিক্স করতেছি, তো ইজি হবে আমাদের জন্য। এটা কি আমি এখনকার পার্সপেক্টিভ বলবো নাকি আমেরিকা আসার আগের পার্সপেক্টিভ বলবো? দেখেন, আমাদের তো এখন এই মুহূর্তে হয়তো বা আপনার মতো মতো টুলস বা হচ্ছে ওগুলোর ফেসিলিটি নাই, বা আমরা হয়তো বা ওরকম এক্স্যাক্টলি ল্যাবে গিয়ে কাজ করার মতো বা ওরকম ফিজিক্যাল কোনো সিস্টেম নাই এই মুহূর্তে আমাদের, মানে জাস্ট বলি বা এরকম। তো আমরা অনেকে হয়তো সিমুলেশন দিকে ফোকাস করতেছি, আর আমাদের হয়তো মানে ফেসিলিটি লিমিটেড আর কি। তো আপনি সেই হিসাবে যদি একটু বলতেন আমাদের যারা সুযোগ সুবিধা যারা ফিউজ করবে সামনে বা করতেছি এরকম। আচ্ছা, বা এখন ধরেন যে চ্যাট জিপিটি চলে আসছে, এটাও আপনি ইমপ্রুভ করে করতে পারেন আর কি, যে বলার। ফার্স্ট অফ অল আমি কোনো মানে হচ্ছে সেক্টর মাথায় রেখে প্রিপারেশন নিই নাই প্রথমে। আর এখনকার রিসার্চের সিচুয়েশনটা হচ্ছে একটা পেপার গুগল স্কলার থেকে দেখে, মানে একটা টপিক যেটা মাথায় আসে ওটা গুগল স্কলারে সার্চ করা, ওই পেপারটা অ্যাবস্ট্রাক্ট আর রেজাল্ট আর ফিগার গুলো একটু দেখা। যদি মনে হয় ওই টাইপের কাজ তুমি করতে পারবা, তাহলে ওই পেপারটা পড়া এবং ওই টাইপের বাকি পেপার গুলা, মানে রেফারেন্সে যা দেওয়া থাকে, রেফারেন্স, হ্যাঁ রেফারেন্স, রেফারেন্স বা সাইটেশনে যেগুলো দেওয়া থাকে ওগুলো একটু পড়া। পরে যদি ওই ফিল্ড তুমি করতে পারবা বা ওই টাইপেরটাতে তোমার ইন্টারেস্ট থাকে বলে মনে হয়, তাহলে ওইটাতে যাবা। যদি না দেখ পরেরটা বাদ, পরের পরের অন্য একটা টপিক সার্চ দিবা। এটা হইলো গিয়ার নিয়ম। সো এই জিনিসটা 1 সপ্তাহ ধরে করলে, মানে একটা টপিক 1 সপ্তাহ ধরে পড়লে তুমি বুঝে যাবা ওই সেক্টরে কি করতে হবে, কি করা হচ্ছে, মানে কি করা যায়, 1 সপ্তাহ ভালোভাবে দেখলে আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি।
আমার মনে হয় আমরা অন্য শেষের দিকে চলে আসছি, almost 1 ঘন্টা হয়ে গেছে। আমার জাস্ট একটু ইন্টারেস্ট আছে ভাই, সেটা হচ্ছে আপনি শুরুর দিকে বলছিলেন যে আপনি এমএসসি হয়তো পেপার সাবমিট করছেন খুব রিসেন্টলি, তো আপনি এর মধ্যে পিএইচডি শুরু করবেন কিংবা একটা কোম্পানিতে জয়েন করার কথা বলছেন। তো আপনি ইন দ্য মিন টাইম আপনার এমএসসির পাশাপাশি একটা কোম্পানিতে জয়েন করে ফেলতেছেন, মানে এটা কিভাবে সম্ভব হলো? আর হচ্ছে আপনার মানে ফিউচার পরিকল্পনাটা যদি একটু জানা যেতে পারে। আমি যে কোনো একটা টার্গেট শেষ হওয়ার পর পরবর্তী 6 মাস কিছুই করি না, পরবর্তী অন্য কিছুতে জাম করার চেষ্টা করি না। এর পরবর্তী 6 মাস পর আমি পরবর্তীতে কি করব ওটা জাম করার চেষ্টা করি। আমেরিকা আসার পরে 6 মাস আমি হচ্ছে কিছুই করি নাই, শুধুমাত্র এখানের সাথে অ্যাডাপ্ট হয়েছি। এর পরের 6 মাস থেকে আমি শুরু করছি এর পরে কি করা যায়, এর পরে বড় কোন জায়গায় যাওয়া যায়। তো ওইটার জন্য এভাবে শুরু করছিলাম। তো আমি দেশে গেছি, আমি পুরো আমার দেশে ছিলাম না। তো আসছি, এসে মেইল বা মানে ফোন তখন নেটওয়ার্কে আসছে, তখন দেখছি হচ্ছে অনেকেই ইন্টারভিউতে ডাকছে। তো আমি 3-4টা অফার পাইছি, ওখান থেকে একটা চয়েস করতেছি আর কি এখনো। বড় কোম্পানি থেকে মানে এর চেয়েও বড় কোম্পানি থেকে আসলে হয়তো এগুলো রিজেক্ট করবো, এটাতে যাব জানি না। মানে একটা পাইছি ওটা নিয়ে বসে থাকি না, এর পরেরটা দেখি। জি ভাই, বুঝতে পারছি। আমরা একটু তাহলে ভিন্ন রকম একটা চিন্তা ভাবনার উৎস পেয়ে গেলাম আপনার মাধ্যমে। ওকে সাকিব, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই, আমরা নেক্সট সেশনে জাম্প করতে পারি। ওকে সাকলাইন, কন্টিনিউ। ধন্যবাদ সাকিব ইসলাম ভাইকে। কোয়েশ্চেন কি সব শেষ হয়েছে? না ভাইয়া, সব কোশ্চেন শেষ হয়নি, আমি হচ্ছে বেছে বেছে কয়েকটা কোশ্চেন আপনাকে করছি। আসলে ভাই সময়ের স্বল্পতা আছে, আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো এই জন্য আপনারা একটু সময় ব্যস্ত থাকতে পারে, এই জন্য হচ্ছে আমরা একটু কনসেস করে নিয়েছিলাম। ও ঠিক আছে, ওকে। আর একটু রিমাইন্ড দিই, আমাদের চ্যাট বক্সে একটা গুগল ফর্ম থাকবে, গুগল ফর্মটা সবাই পূরণ করবেন, ওখানে ইমেইলে পার্টিসিপেশন সার্টিফিকেট প্রেরণ করা হবে। এ পর্যায়ে আমি IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন ডক্টর ইঞ্জিনিয়ার স্যারকে অনুরোধ করব আজকে সেশনের স্পিকার সুদীপ্ত দাশগুপ্তা ভাইকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্ট করার জন্য। তো স্যার মনে হয় নেই, আমি সেক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় মিরাজ জুয়েল স্যারকে রিকোয়েস্ট করবো। স্যার। হ্যাঁ, আমি আছি। আচ্ছা, তো খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করছো তোমরা। সুদীপ্তকে অনেক ধন্যবাদ। তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার, জি জি জি। স্যার। আচ্ছা আচ্ছা, সুদীপ্তকে অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দরভাবে আসলে তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো ওদের সাথে শেয়ার করছো। আই হোপ তারা বেশ ভালো একটা গাইডলাইন পাবে। তো আসলে সুদীপ্তর লাইফের আমি যতদূর জানি, যদিও ও লাস্টের দিকের অনেকগুলো সিচুয়েশন আমি ছিলাম না, তো ও বেশ ডাইনামিক, অনেক কিছুই সে করছে টুকটাক, অনেক এক্সপেরিয়েন্স। তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো অনেক ডাইভার্সিফাইড এক্সপেরিয়েন্স তার কাছ থেকে পেলে। তবে এটা আসলে কারোর ক্ষেত্রে আইডিয়াল হবে না আমার কাছে মনে হয়, কারণ অত ডাইনামিক তোমরা হবা না সবাই। ও অনেক দিকে মুভ করছে, করে করে হয়তো একদিকে চলে গেছে। তো তারপরেও যতটুকু যে নিতে পারো সেটাই সবচেয়ে ভালো। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আসলে আমাদের ফার্স্ট স্টুডেন্ট, যে হয়তো ইউএসএ তে গেছে, তো তোমাদের অবশ্যই সে পায়োনিয়ার। তো তার কাছ থেকে অবশ্যই ভালো কিছু তোমরা নিতে পারলে তোমাদের জন্য বেটার হবে। আর আমরা আশা করব আসলে আমাদের পরবর্তীতে অনেক স্টুডেন্টরা এখন বাইরে যেতে চাচ্ছে বা যাবে, কারণ ওদের সময় এগুলো অনেক টাফ ছিল, হয়তো ওদের তেমন কোনো গাইডলাইন ছিল না শুরুর দিকে, হয়তো মোস্ট অফ দ্য টাইম শিক্ষকদের কাছ থেকে তারা আসলে গাইডলাইন পেত। তো সেক্ষেত্রে তোমরা কিছুটা লাকি যে ডিরেক্টলি অনেক এক্সপিরিয়েন্স তার কাছ থেকে তোমরা পাচ্ছ। তো থ্যাংক ইউ ভেরি মাচ সুদীপ্ত। আর তো আজকে এই জন্য তোমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ছোট করে আসলে IEEE থেকে যা দেওয়া যায় সেটুকুই নিয়ে খুশি থাকো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে, দাও তাহলে এটা ফাহিম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সুদীপ্ত। থ্যাংক ইউ প্রফেসর। ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান জুয়েল স্যারকে। আজকে সেশনের সর্বশেষ ইভেন্ট হিসাবে থাকছে জুয়েল স্যার বলায় একটা জিনিস আমার মনে পড়লো, আমি 1-2 তে আসলে জাস্ট ত্রিপলি ছেড়ে চলেও যেতে চাইছিলাম রেজাল্ট খারাপ হওয়ার কারণে, ভাই, কি আমার বলেন? মনেই ছিল না। তো আমি ভাবছিলাম হচ্ছে আমি আবার হচ্ছে দিব আর কি, মানে সেকেন্ড টাইম দিয়ে শুরু করব, যে সিজি তো আসলে আর তোলা যাচ্ছে না। তো স্যার বললো হচ্ছে এখানেই শেষ নয়, আমি এমনও জানি এর চেয়েও খারাপ রেজাল্ট নিয়ে আমেরিকাতে আছে। তো স্যার এরপরে এটা বলে স্যার চলে গেছিল। এটা 2017 সালের দিকের কথা আর কি। না সেটাই, আমি তো তোমাকে আমার সেটা এখন আমি এক্সাম্পল মাঝে মধ্যেই দেই। এবং আমার একটা ফ্রেন্ড ছিল, সে এখন আসলে ফ্যাকাল্টি ইউএসএ তে, বাট তার সিজিপিএ খুবই খারাপ ছিল।
তো সে কিন্তু এখন ফ্যাকাল্টি। তো যাই হোক, এটা আসলে কোনো বিষয় না। তুমি যেরকম করে এটাকে স্ট্রাগল করে হয়তো নিজেকে বিল্ড আপ করছো, এটা তো অবশ্যই এক্সাম্পল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের ইভেন্টের সর্বশেষ সেশনটি থাকছে কুইজ কম্পিটিশন। কুইজ কম্পিটিশন কন্ডাক্ট করার জন্য অনুরোধ করছি IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের ভাইস চেয়ার মুসাব্বির হক ভাইকে। মুসাব্বির ভাই, মুসাফির স্ক্রিন শেয়ার করা হ্যাঁ, যায়? আমি শুরু করতেছি। স্ক্রিন শেয়ার করা যায়। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমরা কিউআর কোড দিবা না? ওকে, গেম পিন। এখানে কিউআর কোডটা আছে, ওইটা স্ক্যান করলে বা লিখে গেলে পিনটা দেওয়ার পরে হচ্ছে কুইজে ঢোকানো যাবে। আচ্ছা, লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও, তাহলে মনে সুবিধা হবে। আচ্ছা, কেউ একটু স্ক্যান করে চ্যাট বক্সে দিয়ে দিলে। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু সবাই জয়েন হও। আর মাত্র একজন জয়েন হচ্ছে। আচ্ছা, কুইজের ব্যাপারে একটু বলে দিই। আমরা আসলে এর আগে অনলাইন কোনো সেশন কুইজ নিইনি, এটাই প্রথমবার। তো আমাদের ভুল ত্রুটি যদি হয়, আশা করি সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কুইজের ক্ষেত্রে আমরা টপ 3 হচ্ছে উইনার, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ, এদেরকে সার্টিফিকেশন থাকবে। তো আশা করি সবাই কুইজটা একটু মনোযোগ দিয়ে দিবে। তো আমরা হয়তো কয় মিনিট ওয়েট করা যায়? 2 মিনিট ওয়েট করবো নাকি? মাত্র হ্যাঁ, 11 2 জন। মিনিট ওয়েট করা যায়। আর কেউ যদি জয়েন হতে চায়। ওকে। পার্টিসিপেন্ট তো 50 জন। আর যারা IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের মেম্বার, তাদের উদ্দেশ্যে বলছি, কুইজের যে মার্কস, সেটা কিন্তু আমাদের লিডার বোর্ডে অ্যাড হবে। সো এটা তোমাদের পরবর্তীতে মার্কিং করতে আমাদের সুবিধা হবে। তো সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও। ভাই লিমিট নাকি শেষ হয়ে গেছে? জয়েন হয়ে যাচ্ছে না। লিমিট শেষ হয়ে গেছে। ওকে, ওকে। আচ্ছা, এটা মনে হয় একটু প্রিমিয়াম লাগবে আমাদের, যেমন হচ্ছে। তো আপাতত আমরা এই প্রয়োজন দিয়ে শুরু করছি, পরবর্তীতে আমরা হয়তো বা অন্য সিস্টেমে যাবো। সমস্যা নেই। ওকে, মুসাফির শুরু করে দাও, আশা করি এর মধ্যে দেখি কি হয়। মুসাফির, একটু কোয়েশ্চেন গুলো বলো মুখে। How does temperature typically affect battery drain in electric vehicle? Option A, higher temperature always improve battery efficiency. Option B, lower temperature increase drain due to slower reaction. Okay.
AI neural network are inspired by the human brain circuit. এটা চারজন সঠিক উত্তর দিয়েছে। Which one is the professional communication medium? What is one of the focus domain mentioned by Sudipta Das Gupta in his presentation? So option A, renewable energy. Option B, semiconductor fabrication. Option C, mechanical design. Option D, software development. Okay, option B is correct, semiconductor fabrication. চারজন Next. সঠিক উত্তর দিয়েছে। Okay, reasonable on top now. আচ্ছা, এটা মানে last question, তাই না? হ্যাঁ, লাস্ট ওয়ান। Okay, let's see who is in top. Neural Neural network network. Okay, go. performs many calculations at the same time. This is live hot in circuit. Series circuit, parallel circuit, open circuit, short circuit. Okay, Okay, reasonable on third. Next second. Reasonable কয়টা আইডি দিতে রিজার্ভফুল আর রিফাতুল দুইটা নাম দেখাচ্ছে। আচ্ছা, ও একটা রিফা তুলছিল। সরি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা এক্সট্রিমলি সরি আসলে সবাইকে সুযোগ দিতে না পারার জন্য। আশা করছি পরের সেশন গুলোতে ওরা সুযোগ দেওয়ার ব্যবস্থা করা যাবে। ওকে, এই তিনজনকে অনেক ধন্যবাদ। কংগ্রেচুলেশন, আই শুড সে। ওকে, মুসাব্বির। সবাইকে আমরা একেবারে শেষে চলে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ পুরোটা সেশন মনোযোগ সহকারে থাকার জন্য। ধন্যবাদ সুদীপ্ত দাস ভাইকে, ধন্যবাদ ডক্টর আমজাদ হোসেন, ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, ডক্টর ইন্ডিয়া স্যারকে, ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান জুয়েল স্যারকে। আমরা এখন একটা গ্রুপ ফটো তুলবো। যাদের ক্যামেরা অন করা নিয়ে কোনো সমস্যা নেই তারা সবাই একটু ক্যামেরাটা অন করবে। আচ্ছা, এই সেশন নেওয়া হয়ে গেলে একটু বলে ফেলো যেমন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেমন তুমি একটু কষ্ট করে যে বুস্টের সার্টিফিকেটটা প্রেজেন্ট করো। হোস্ট অনেক কষ্ট করছে। ওকে, থ্যাংক ইউ সাকলাইন মুস্তাক। সাকলাইনের জীবনে প্রথম হোস্টিং ছিল আজকে। তো আমরা চেষ্টা করছি আইটিবি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ থেকে একদিন একজনকে হোস্টের মাধ্যমে ওদের জড়টা বলে কাটানোর জন্য। তো আজকে অসাধারণ করছে। আশা করি সামনে আরো ভালো করবে বা আরো ডাইনামিক ওয়েতে হোস্ট করার চেষ্টা করবে। সো থ্যাংক ইউ সো মাচ সাকলাইন। ভেরি গুড। জি ভাই, আপনার তাহলে সাথে এখানে জি ভাই, হ্যাঁ, আপনার সাথে বলো। লাস্ট দেখা হয়েছিল সেই 2019 সালের দিকে। আমি তখন জাস্ট প্রথম আসছিলাম আর কি। এরপর আবার আমিও 1 বছর ড্রপ দেই মেডিকেলের জন্য, পরে আবার জাস্ট ব্যাক করি। তো ও ভালো লাগছে আচ্ছা আপনাকে আচ্ছা, অনেকদিন পর দেখে।
হুম, ঠিক আছে। হ্যাঁ, তুমি আবার ব্যাক করছো, তুমি চলে গেছিলে, আমি খুঁজছিলাম তুমি আছো কি নাই হ্যাঁ আর ভাই, কি। আমি মনে হয় এই যশোরের মধ্যে চিটগাং এর একজনই ছিলাম, মানে ত্রিপলিতে আর কি। আমার সিনিয়র একমাত্র আপনি ছিলেন, আপনার আগে কোনো চিটগাং এর কেউ ছিল কিনা আমি এখন খুঁজে পাই নাই ভাই। হুম, ওই মানে কাছেই পড়তে চায় আর কি জিরানির লোকজন, দুজন দূরে যাইতে চায় না। তো এই আর কি, তোমরা কাজ করো যা বললাম। তবে পেপার বা হচ্ছে থিসিস, কনফারেন্স পেপার এগুলো যদি করতে চাও তোমাদের দিক থেকে ভাই কোনো হেল্প লাগলে জানাও, কোনো টপিক বা কোনো ইস্যু বা কোনো কিছু কোলাবোরেটিভ কিছু করতে চাইলেও ব্যবস্থা করা যাবে। মানে লেগে থাকার মতো ছেলে পেলে লাগবে আর কি, লাইক এক সপ্তাহ কাজ করলো বা এক মাস করলো এরপরে ছেড়ে দিল, আমারও টাইম লস ওরও টাইম লস, কোনো কিছু